নিজের হাতে নিজে কবর খোঁড়া আর এই আন্ডারওয়ার্ল্ডের পুরনো বাঘ বাবার মেয়ের গায়ে হাত তোলা দুটোই সমান বোকামি। মেক্সিকান ড্রাগ কার্টেলের এই হিটম্যানরা ভেবেছিল তারা এক অসহায় মেয়েকে ফাঁসিয়ে খুব সহজে তাকে শেষ করে দেবে, কিন্তু তারা স্বপ্নেও ভাবেনি যে এই মেয়ের বাবা কোনো সাধারণ মানুষ নয়, সে একাই আস্ত একটা আর্মি। তো চলো আর দেরি না করে শুরু করা যাক 2016 সালের রুদ্ধশ্বাস অ্যাকশন মুভির এক্সপ্লেনেশন ব্লাড ফাদার, যেখানে একা 100 হয়ে মেল গিবসন দেখাবে তার আসল ধামাকা। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই এক তরুণীকে যার নাম লিডিয়া। সে একটি সুপারমার্কেটের ভেতর দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে এক অদ্ভুত আতঙ্ক এবং স্নায়বিক চাপ স্পষ্ট। তার হাত কাঁপছে আর সে সেলফ থেকে কার্তুজ বা বুলেট প্যাকেট কিনছে। চারপাশে পরিবেশ একদম স্বাভাবিক, কিন্তু লিডিয়ার মনের ভেতর যেন এক প্রলঙ্কই ঝড় বয়ে যাচ্ছে, কারণ সে কোনো সাধারণ জীবনযাপন করছে না। সে জড়িয়ে পড়েছে মেক্সিকান কার্টেলের এক দুর্দশ গ্যাংয়ের সাথে। লিডিয়া তার প্রেমিক জোনার জন্য এই বুলেটগুলো কিনছে। জোনা কোনো সাধারণ মানুষ নয়, সে এই কার্টেলের এক দ্রুত মাস্টারমাইন্ড এবং অত্যন্ত নির্মম একজন অপরাধী। সুপারমার্কেট থেকে বেরিয়ে লিডিয়া সোজা চলে যায় কার্টেলের এক গোপন আস্তানায়। সেখানে যাওয়ার পর পরিবেশটা মুহূর্তের মধ্যে ভারী হয়ে ওঠে। ঘরের ভেতর ছড়িয়ে ছিটিয়ে আছে কার্টেলের ভয়ঙ্কর সব সদস্যরা, তাদের হাতে ভারী ভারী অস্ত্র। আর ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে জোনা। জোনা দেখতে শান্ত মনে হলো, তার ভেতরে হিংস্রতা যে কতটা ভয়ঙ্কর তা লিডিয়া খুব ভালো করে জানে। জোনা লিডিয়াকে বলে যে আজ তাদের একটা কাজ করতে হবে। কার্টেলে কিছু টাকা এক লোক চুরি করেছে, আর আজ সেই চোরকে তার চরম পরিণতি ভোগ করতে হবে। কিন্তু সবচেয়ে হাড়হিম করা বিষয় হলো, জোনা চায় এই চোরকে লিডিয়া নিজের হাতে খুন করুক। এইটা ছিল লিডিয়ার জন্য গ্যাংয়ের প্রতি বিশ্বস্ততার প্রমাণের এক অঘোষিত পরীক্ষা। লিডিয়া কখনো কোনো মানুষকে খুন করেনি, তার বুকের ভেতরটা ভয় জমে যায়। কিন্তু জোনার কথা অবাধ্য হওয়া মানে হলো নিজের মৃত্যু ডেকে আনা। তারা সেই লোকটির বাড়িতে পৌঁছায়। বাড়িটির ভেতর ঘুটঘুটে অন্ধকার। লোকটিকে আগে বেঁধে রাখা হয়েছে, তার চোখে মুখে মৃত্যুর বিভীষিকা। জোনা লিডিয়ার হাতে একটি লোডেড বন্দুক ধরিয়ে দেয় এবং নির্দেশ দেয় ট্রিগার চাপতে। লিডিয়া হাত থরথর করে কাঁপছে। সে বারবার বলছে যে সেটা পারবে না, কিন্তু জোনা তাকে মানসিকভাবে চাপ দিতে থাকে, চিৎকার করে বলতে থাকে গুলি চালানোর জন্য। ঠিক তখনই হঠাৎ করে পরিস্থিতি এক অভাবনীয় মোড় নেয়। লিডিয়া লোকটিকে গুলি করার বদলে চরম আতঙ্ক আর নার্ভাসনেসের বশে ভুলবশত বন্দুকটির নল ঘুরিয়ে ফেলে এবং গুলি সোজা গিয়ে লাগে জোনার ঘাড়ে। চোখের পলকে জোনা মাটিতে লুটিয়ে পড়ে। চারপাশের দেয়ালে রক্তে লাল হয়ে যায়। কার্টেলের অন্য সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই লিডিয়া বুঝতে পারে যে কি মারাত্মক ভুল সে করে ফেলেছে। সে জানে কার্টেলের বসের গায়ে হাত তোলার শক্তি কেবল মৃত্যু। পরমুহূর্তে লিডিয়া আর এক সেকেন্ডও দেরি না করে সেখান থেকে জানালার কাচ ভেঙে লাফ দিয়ে অন্ধকারের ভেতর পালিয়ে যায়। তার পেছনে শুরু হয় কার্টেলের দুর্দর্শ খুনিদের ধাওয়া। অন্যদিকে দৃশ্যপট পরিবর্তন হয় এবং আমরা দেখতে পাই আমাদের কাহিনীর প্রধান প্রোপাগান্ডিস্ট জন লিংককে। জনের চেহারায় বয়সের ছাপ, মুখে উস্কো খুস্কো দাড়ি আর চোখে মুখে এক অদ্ভুত বিষণ্ণতা। সে একজন এক্স কনভিক্ট বা প্রাক্তন কয়েদি, যে জীবনের অনেকটা সময় জেলের অন্ধকারে প্রকোষ্ঠে কাটিয়েছে। জেল থেকে ছাড়া পাওয়ার পর সে এখন পেরোলে মুক্ত আছে। অতীত জীবনে সে ছিল এক ভয়ঙ্কর বাইকার গ্যাংয়ের সদস্য, কিন্তু এখন সে সেই অন্ধকার জগৎ থেকে দূরে এসে এক শান্ত জীবনযাপনের চেষ্টা করছে। জন অ্যালকোহল আসক্তি থেকে নিজেকে দূরে রাখার জন্য নিয়মিত অ্যালকোহলিক্স অ্যানোনিমাস মিটিংয়ে যায়। সেখানে বসে এসে সবার সামনে নিজের জীবনের সবচেয়ে বড় যন্ত্রণার কথা শেয়ার করে। সে জানায় যে তার একমাত্র মেয়ে লিডিয়া গত কয়েক বছর ধরে নিখোঁজ। মেয়েকে সে ছোটবেলায় হারিয়েছে, তার সাথে কোনো যোগাযোগ নেই। একজন বাবা হিসেবে নিজের মেয়েকে রক্ষা করতে না পারার এক তীব্র অপরাধ বোধ তাকে কুরে করে খায়। বর্তমান জন একটা ধুলোমাখা নির্জন টেইলার পার্কে থাকে এবং তার টেইলারের ভেতর একটি ছোট্ট ট্যাটু পার্লার চালিয়ে নিজের পেট চালায়। তার জীবনে কোনো আশা নেই, কেবল বেঁচে থাকার তাগিদে সে বেঁচে আছে। কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম। লিডিয়া, যে এখন কার্টেলের হাত থেকে বাঁচতে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তার কাছে আর কোনো উপায় নেই। সে কয়েকদিন ধরে ঠিক মতো ঘুমাতে পারেনি, খেতেও পারেনি। রাস্তার ধারে পরিত্যক্ত জায়গায় লুকিয়ে থেকে সে বুঝতে পারে যে জোনার লোকেরা তাকে হন্যে হয়ে খুঁজছে, যে কোনো মুহূর্তে তাকে ধরে ফেলে টুকরো টুকরো করে কেটে ফেলবে। এই হাড়হিম করা পরিস্থিতিতে তার মাথায় কেবল একজনের কথাই আসে, তার বাবা জন লিংক। যদিও বাবার সাথে তার দীর্ঘদিনের দূরত্ব, তবু সে জানে পৃথিবীতে যদি কেউ তাকে বাঁচাতে পারে তবে সে কেবল তার বাবাই। লিডিয়া একটি পাবলিক পেফোন থেকে কাঁপা কাঁপা হাতে জনের নাম্বার ডায়াল করে। জনের টেইলার যখন ফোনটি বেজে ওঠে তখন সে ট্যাটু আঁকায় ব্যস্ত। ফোনটি রিসিভ করতে ওপাশ থেকে ভেসে আসে এক অপরিচিত কিন্তু কান্নায় ভেঙে পড়া কণ্ঠস্বর, বাবা আমি বিপদে পড়েছি, ওরা আমাকে মেরে ফেলবে। এই একটি বাক্য জনের বুকের ভেতর যেন হাজার ভোল্টেজ বিদ্যুতের শক দেয়। কয়েক বছর পর মেয়ের গলার আওয়াজ শুনে সে মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে যায়।
কিন্তু তার ভেতরে সে পূর্ণ লড়াকু বাবার চোখের পলকে জেগে ওঠে। সে কোনো প্রশ্ন না করে শুধু জানতে চায় লিডিয়া কোথায় আছে। জন তার স্পন্সর এবং বন্ধুর কেবরি কাছ থেকে গাড়ি ধার নিয়ে তড়িঘড়ি করে বেরিয়ে পড়ে মেয়েকে আনার জন্য। একটি নির্জন বাস স্ট্যান্ডে তাদের দেখা হয়। এত বছর পর মেয়েকে দেখে জনের চোখ ভিজে আসে, কিন্তু সে দেখতে পায় তার ছোট্ট মেয়েটি এখন আর আগের মতো নেই। তার চোখের নিচে কালি, শরীরে মাদকের ছাপ আর সারা শরীরে এক অজানা ভয়ের কাঁপুনি। জন লিডিয়াকে নিয়ে তার ট্রেইলার পার্কে ফিরে আসে। সেখানে আসার পর বাবার মেয়ের মধ্যে এক চাপা অভিমান আর দূরত্বের দেয়াল স্পষ্ট হয়ে ওঠে। লিডিয়া জনের কাছে স্বীকার করে যে সে ড্রাগস নেয় এবং এক ভয়ঙ্কর অপরাধের জগতের সাথে জড়িয়ে পড়েছে। জন একজন বাবা হিসেবে ভীষণ রেগে যায়, কিন্তু পরক্ষণে বুঝতে পারে এখন রাগ করার সময় নয়, তাকে যে কোনো মূল্যে তার মেয়েকে রক্ষা করতে হবে। জন লিডিয়াকে তার ট্রেইলারে লুকিয়ে রাখে এবং তাকে বোঝায় যে সে তাকে আর কখনোই ছেড়ে যাবে না। কিন্তু তারা খুনাক্ষরও টের পায়নি যে কার্টেলের জাল কতটা বিস্তৃত। জোনার লোকেরা, যাদের কাছে প্রযুক্তির কোনো অভাবই নেই, তারা লিডিয়ার লোকেশন ট্র্যাক করে ফেলেছে। রাতের গভীরে অন্ধকার নেমে আসে, চারপাশ নিস্তব্ধ। টেইলার পার্কের অন্যান্য বাসিন্দারা ঘুমে আচ্ছন্ন। ঠিক তখনই হঠাৎ করে জনের টেইলারের বাইরে কয়েকটি কালো এসইউভি এসে থামে। গাড়িগুলো থেকে নিজ শব্দে নেমে আসে কার্টেলের একজন সশস্ত্র ও হিংস্র সদস্যরা। তাদের হাতে স্বয়ংক্রিয় রাইফেল এবং শটগান। তারা ধীরে ধীরে জনের ট্রেইলারের দিকে এগোতে থাকে। জন তার অতীতের অভিজ্ঞতা তাকে যে কোনো বিপদের গন্ধ আগে থেকেই পাইয়ে দেয়। সে হঠাৎ বাইরে কিছু অস্বাভাবিক আওয়াজ শুনতে পায়। জানালা পর্দার সামান্য সরিয়ে সে যখন বাইরে তাকায়, তখন চাঁদের আলোয় দেখতে পায় বন্দুকধারী কয়েকজন ছায়ামূর্তি তাদের দিকে আসছে। মুহূর্তের মধ্যে জনের শিরায় শিরায় অ্যাড্রেনালিন বইতে শুরু করে। সে লিডিয়াকে ফিসফিস করে বলে ফ্লোরে শুয়ে পড়তে। ঠিক তার কয়েক সেকেন্ডের মধ্যেই শুরু হয় এক নারকীয় তাণ্ডব। কার্টেলের লোকেরা টেইলার লক্ষ্য করে বৃষ্টির মতো গুলি ছুড়তে শুরু করে। গুলির বিকট শব্দ রাতের নিস্তব্ধতা খান খান হয়ে যায়। টেইলারের পাতলা টিনের দেওয়াল ভেদ করে বুলেটগুলো ভেতরে ঢুকতে থাকে। জানালা কাঁচ চুরমার হয়ে যায়। জন এবং লিডিয়ার মেঝেতে শুয়ে হামাগুড়ি দিয়ে বুলেটের হাত থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু জন শুধু হাত গুটিয়ে বসে থাকা পাত্র নয়। তার হাতের কাছে রাখা একটা শটগান সে তুলে নেয়। সে বুঝতে পারে এখানে লুকিয়ে থাকলে মৃত্যু নিশ্চিত। তাকে পাল্টা আঘাত করতে হবে। গুলিগুলোর শব্দ শুনে টেইলার পার্কের অন্যান্য প্রতিবেশীরাও জেগে ওঠে এবং নিজেদের সুরক্ষার জন্য তারাও বন্দুক বের করে কার্টেলের লোকদের দিকে তাক করে। পরিস্থিতি ব্যাগতিক দেখে এবং এত মানুষের সামনে প্রকাশ্যে যুদ্ধে জড়াতে না চেয়ে কার্টেলের লোকেরা সাময়িকভাবে সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়। কিন্তু যাওয়ার সময় তারা স্পষ্ট বুঝিয়ে দেয় যে এটা তো কেবল শুরু। এই ঘটনার পর জন বুঝতে পারে যে তারাই সাধারণ টেইলার পার্কে আর কোনোভাবে নিরাপদ নয়। পুলিশকে ডাকলে তারা প্রথমে লিডিয়াকে গ্রেপ্তার করবে, কারণ লিডিয়া জোনাহকে গুলি করেছে বলে পুলিশের খাতায় সে একজন পলাতক আসামি। আর জন নিজেও পেরোল আছে, তাই আগ্নেয়াস্ত্র ব্যবহার দায়ে তাকেও আবার জেলে যেতে হবে। সুতরাং আইন তাদের সাহায্য করবে না, বরং তাদের বিপদ আরও বাড়াবে। জন সিদ্ধান্ত নেয় তাদের পালাতে হবে। সে তার পুরনো একটি ভিন্টেজ স্পোর্টস কার বের করে এবং লিডিয়াকে নিয়ে রাতের অন্ধকারে অজানা উদ্দেশ্যে রওনা দেয়। তাদের এই পালানোর পথটা মোটেও সহজ ছিল না। জন জানে যে কার্টেলের হাত অনেক লম্বা। তারা প্রতিটা রাস্তায়, প্রতিটা মোটেল তাদের খুঁজবে। তারা একটি সস্তা ও নোংরা মোটেলে গিয়ে আশ্রয় নেয়। সেখানে বসে জন লিডিয়ার কাছ থেকে পুরো ঘটনার বিস্তারিত শোনার চেষ্টা করে। লিডিয়া কাঁদতে কাঁদতে জানায় কিভাবে জোনা তাকে বাধ্য করেছিল সেই লোকটিকে খুন করতে এবং কিভাবে দুর্ঘটনাবশত গুলিটি জোনার গায়ে লেগে যায়। লিডিয়ার বিশ্বাস জোনা মারা গেছে এবং সেই কারণেই কার্টেল প্রতিশোধ নিতে পাগল হয়ে গেছে। জন তার মেয়ের মাথায় হাত রেখে সান্ত্বনা দেয়, কিন্তু তার মন বলছিল পরিস্থিতি এর চেয়েও অনেক বেশি জটিল। এদিকে কার্টেলের তরফ থেকে তাদের ধরার জন্য এক দুর্দর্শ হিটম্যান বা সিকারিওকে ভাড়া করা হয়। এই সিকারিও অত্যন্ত দ্রুত, ঠান্ডা মাথার খনি, যে কোনো প্রমাণ না রেখে চোখের পলকে টার্গেটকে শেষ করে দেওয়ার পারদর্শী। সিকারিও জনের অতীত সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু করে এবং বুঝতে পারে যে জন কোনো সাধারণ মানুষ নয়। তাকে ধরতে হলে বুদ্ধির খেলা খেলতে হবে। জন বুঝতে পারে যে কার্টেলের সাথে লড়তে হলে তার অস্ত্র এবং টাকার প্রয়োজন, যা এই মুহূর্তে তার কাছে নেই। তখন তার মনে পড়ে তার অতীতে এক পুরনো বাইকার বন্ধুর কথা, যার নাম প্রিচার। প্রিচার একসময় জনের সাথে গ্যাংয়ে কাজ করত। বর্তমানে সে মরুভূমির গভীরে এক বিশাল সুরক্ষিত কম্পাউন্ডে থাকে এবং অবৈধ অস্ত্রের ব্যবসা করে। জন ভাবে প্রিচার হয়তো তাদের সাহায্য করবে। জন লিডিয়াকে নিয়ে প্রিচারের সে ডেরায় উপস্থিত হয়। প্রিচারের কম্পাউন্ডটি দেখতে একেবারে সিনেমার ভিলেনদের আস্তানার মতো। চারদিকে কাঁটাতারে বেড়া, পুরনো জং ধরা গাড়ির স্তূপ আর পাহাড়ায় থাকা রুক্ষ চেহারার সব বাইকার। প্রিচার তাদের দেখে প্রথমে খুব উষ্ণ অভ্যর্থনা জানায়। সে জনের পুরনো বন্ধু হিসেবে তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয় এবং তাদের ডিনার করার জন্য আমন্ত্রণ জানায়। ডিনারের টেবিলে প্রিচার অত্যন্ত অমায়িক ব্যবহার করতে থাকে, কিন্তু লিডিয়ার মনে এক অদ্ভুত অস্বস্তি কাজ করে।
সে লক্ষ্য করে প্রিচারের চোখ বারবার তার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে। জন যখন ওয়াশরুমে যায় তখন প্রিচার ইন্টারনেটে লিডিয়ার ব্যাপারে কিছু তথ্য ঘাটতে শুরু করে এবং সে এমন কিছু দেখতে পায় যে তার চোখ কপালে তুলে দেয়। সে দেখে যে লিডিয়াকে জীবিত অথবা মৃত ধরিয়ে দেওয়ার জন্য কার্টেলের তরফ থেকে এক বিশাল অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। প্রিচার, যার কাছের বন্ধুত্বের চেয়েও টাকার মূল্য অনেক বেশি, সে মুহূর্তে জনের সাথে বেইমানি করার সিদ্ধান্ত নেয়। সে তার গ্যাংয়ের লোকদের নির্দেশ দেয় জন এবং লিডিয়াকে বন্দী করার জন্য। জন যখন ফিরে আসে তখন সে বুঝতে পারে যে ঘরের পরিবেশ পুরোপুরি বদলে গেছে। প্রিচারের লোকেরা তাদের চারপাশ থেকে ঘিরে ফেলেছে। প্রিচার হাসতে হাসতে জনকে বলে, দুঃখিত বন্ধু, কিন্তু তোমার মেয়ের মাথার দাম অনেক বেশি, আমাকে এই সুযোগটা কাজে লাগাতেই হবে। জনের রক্ত টকবক করে ফুটতে শুরু করে। সে খুনাক্ষরটার পায়নি যে তার পূর্ণ বন্ধুই তার সাথে এমন চরম বিশ্বাসঘাতকতা করবে। কিন্তু জন এত সহজে হার মানার পাত্র নয়। তার মস্তিষ্ক কম্পিউটারের মতো কাজ করতে শুরু করে। ঠিক যখন প্রিচারের এক লোক লিডিয়াকে ধরতে যায়, পুরো ঘরে এক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই সুযোগ কাজে লাগিয়ে জন লিডিয়া হাত ধরে এক ধাক্কায় টেবিল উল্টে দিয়ে দরজার দিকে দৌড় দেয়। বাইরে আসতে জনের নজর পড়ে সেখানে দাঁড়িয়ে থাকা একটি ভারী ক্লাসিক হার্লে ডেভিডসন মোটরসাইকেলের দিকে। সে এক লাফে বাইকটিতে উঠে বসে, লিডিয়াকে পেছনে বসিয়ে কিক স্টার্ট দেয়। বাইকের ইঞ্জিনে গর্জনে চারপাশ কেঁপে ওঠে। প্রিচার এবং তার লোকেরা তাদের পিছু নেয়। পেছন থেকে প্রিচারের লোকেরা ক্রমাগত গুলি ছুটছে। বুলেটগুলো শাসা করে জনের কানে পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। লিডিয়া ভয়ে জনের শক্ত করে আঁকড়ে ধরে আছে। জন বুঝতে পারে খোলা রাস্তায় এভাবে টিকে থাকা সম্ভব নয়। সে বাইকের স্পিড বাড়িয়ে দিয়ে হঠাৎ জন এবং লিডিয়া অল্পের জন্য প্রাণে বেঁচে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এই চরম বিপদের হাত থেকে বেঁচে তারা এখন একটি নিরাপদ জায়গায় পৌঁছায়। তখন লিডিয়া একটি ফোন কল রিসিভ করে। ফোনের ওপাশের কণ্ঠস্বর শুনে লিডিয়ার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না যে সে কার কথা শুনছে। কণ্ঠস্বরটি আর কারো নয়, স্বয়ং জোনার। হ্যাঁ, জোনার মারা যায়নি। লিডিয়ার গুলি তার ঘাড়ে লাগলেও সে ভাগ্যক্রমে বেঁচে যায় এবং এখন সে নিজে লিডিয়াকে শিকার করার জন্য মাঠে নেমেছে। জোনা অত্যন্ত শান্ত কিন্তু ভয়ঙ্কর গলায় লিডিয়াকে বলে যে সে যেখানে যাক না কেন জোনা তাকে খুঁজে বের করবেই এবং মৃত্যুর আগে তাকে দিয়ে এমন যন্ত্রণা ভোগ করাবে যে সে কল্পনা করতে পারবে না। এই খবর শোনার পর জন বুঝতে পারে যে খেলা এখন আর কেবল কার্টেলের সাথে নেই, এটা এখন জোনার ব্যক্তিগত প্রতিশোধের রূপ নিয়েছে। জোনা যে কোনো মূল্যে লিডিয়াকে চাইবে। জনকে এখন একটি কঠিন এবং চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। সে বুঝতে পারে পালিয়ে পালিয়ে চিরকাল বাঁচা সম্ভব নয়। তাদের এই সমস্যার একটাই স্থায়ী সমাধান করতে হবে, আর তার জন্য শত্রুর মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো পথই নেই। জন তার পুরনো কিছু কানেকশন ব্যবহার করে কিছু ভারী আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরণ জোগাড় করে। সে জানে জোনা এবং তার দুর্দশ সিকারিয়রা সংখ্যায় অনেক বেশি এবং অস্ত্রে অনেক শক্তিশালী। সরাসরি যুদ্ধে গেলে তাদের জেতার কোনো সম্ভাবনা নেই। তাই জনকে এখন পেশি শক্তির চেয়ে বুদ্ধির ব্যবহার করতে হবে বেশি। তারা একটি নির্জন এবং পরিত্যক্ত মঠের আশ্রয় নেয় যাতে তারা জোনার লোকেদের জন্য একটি ফাঁদ পাততে পারে। কিন্তু জোনার ভাড়া করা সে দ্রুত শিকারিও যে তাদের টিকটিকের মতো ট্র্যাক করছিল, সে কোনোভাবেই তাদের লোকেশন ট্রেস করে ফেলে। বাইরে থাকা জোনার অন্য লোকেরাও সতর্ক হয়ে যায়। তারা চারপাশ থেকে রুমটিকে ঘিরে ফেলে। এই সুযোগে জোনার দুজন লোক পেছনের দিক দিয়ে এসে লিডিয়াকে ধরে ফেলে এবং তাকে জোর করে তাদের গাড়িতে তুলে নেয়। কিছুক্ষণ পর জনের ফোনে একটি কল আসে। জোনা ফোন করেছে। জোনা অত্যন্ত দাম্ভিকতার সাথে হাসতে হাসতে জনকে বলে, তোমার মেয়ে এখন আমার কাছে আছে। তুমি যদি তাকে জীবিত দেখতে চাও তবে একা চলে এসো মরুভূমির এই পুরনো পরিত্যক্ত এয়ারফিল্ডে। কোনো চালাকি করার চেষ্টা করলে তোমার মেয়ে কাটামুন্ডু তোমাকে পার্সেল করে পাঠিয়ে দেব। জন অত্যন্ত শান্তস্বরে উত্তর দেয়, আমি আসছি। কিন্তু মনে রেখো জোনা, তুমি এমন একজনের মেয়ের গায়ে হাত দিয়েছ যার কাছে আর হারানোর মতো কিছুই নেই। জন জানে যে এটা একটা সুইসাইড মিশন। জোনার লোকেরা সেখানে তাকে চারপাশ থেকে ঘিরে রাখবে এবং তাকে দেখা মাত্র গুলি করবে। লিডিয়াকে বাঁচানোর একটাই উপায়, নিজেকে বলিদান দেওয়া। জন তার বন্ধু কির্বিকে ফোন করে পুরো বিষয়টা জানায় এবং তাকে বলে যে সে যদি ফিরে না আসে তবে কির্বি যেন পুলিশের কাছে গিয়ে লিডিয়ার নির্দোষ হওয়ার সব প্রমাণ পেশ করে, কারণ জন ইতিমধ্যে শিকারিওর কাছ থেকে কিছু প্রমাণ সংগ্রহ করে রেখেছে যা প্রমাণ করে যে লিডিয়াকে ফাঁসানো হয়েছিল। এরপর জন তার প্রস্তুতি শুরু করে। সে বেশ কয়েকটি ল্যান্ডমাইন এবং বিস্ফোরক সংগ্রহ করে। সে তার বাইকটি নিয়ে রওনা দেয় সেই নির্দিষ্ট এয়ারফিল্ডের দিকে। সেখানে পৌঁছানোর পর সে দেখতে পায় বিস্তৃত ধুলোমাখা প্রান্তর। মাঝখানে জোনা এবং তার ভারী অস্ত্রধারী লোক দাঁড়িয়ে আছে। লিডিয়ার চোখে মুখে আতঙ্ক। বাবাকে একা আসতে দেখে সে চিৎকার করে বলতে থাকে, বাবা তুমি চলে যাও, ওরা তোমাকে মেরে ফেলবে। কিন্তু জন তার মেয়ের দিকে তাকিয়ে কেবল একটি মৃদু হাসি দেয়
যে হাসিতে লুকিয়ে ছিল এক অপরিসীম ভালোবাসা আর চূড়ান্ত বিদায়ের ইঙ্গিত। জন ধীরে ধীরে বাইক থেকে নেমে জোনার দিকে এগোতে থাকে। জোনা তাচ্ছিল্যে হাসি এসে বলে, দারুণ বাবা তুমি জন, নিজের জীবন দিয়ে মেয়েকে বাঁচাতে এসেছ, কিন্তু আমি তোমাদের দুজনকে মারব। জন অত্যন্ত শান্তভাবে তার জ্যাকেটটি খোলে এবং হাত দুটো ওপরে তুলতে দেখা যায় তার কাছে কোনো অস্ত্রই নেই। জোনার দুজন লোক এগিয়ে এসে জনকে জ্যাক করতে শুরু করে। ঠিক সেই মুহূর্তেই জন তার মাস্টার স্ট্রোকটি খেলে। সে তার পকেটে লুকিয়ে রাখা একটি ডেটোনেটরের বোতামে চাপ দেয়। জন আসার পথে তার বাইকের ভেতর অত্যন্ত সুকৌশলে C4 বিস্ফোরণ লুকিয়ে রেখেছিল। এক কান ফাটানো বিস্ফোরণের চারপাশে মাটি কেঁপে ওঠে। জোনা বেশ কয়েকটি গাড়ি এবং কয়েকজন লোক চোখের পলকে আগুনের কুণ্ডলিতে পরিণত হয়। চারদিকে ধোঁয়ার ধুলো এক অন্ধকারচ্ছন্ন পরিবেশের সৃষ্টি হয়। জোনা এবং তার বেঁচে থাকা লোকেরা হতভম্ব হয়ে যায়। এই বিভ্রান্তির সুযোগ নিয়ে জন একজন গার্ডের কাছ থেকে একটা ছিনিয়ে নেয় এবং কার্টেলের লোকদের উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় হাড়হিম করা রুদ্ধশ্বাসকর চূড়ান্ত লড়াই। জন যেন এক সাক্ষাৎ যমরাজের রূপ ধারণ করেছে। সে একের পর এক কার্টেলের লোকদের নিখুঁত নিশানায় শেষ করতে থাকে। জোনার লোকেরা জনকে লক্ষ্য করে গুলি চালায়। জনের শরীরে বেশ কয়েকটি বুলেট বিদ্ধ হয়। তার পেট এবং কাঁধ থেকে রক্ত ঝরতে থাকে, কিন্তু কোনো বাধাই তাকে আজ থামাতে পারবে না। কিন্তু তখনই সে হিটম্যানও সেখানে চলে আসে এবং গুলি চালাতেই যাবে। এক পর্যায়ে হিটম্যানের একটি গুলি এসে জনের গায়ে লাগে। জন মাটিতে লুটিয়ে পড়ে। সে লিডিয়াকে বলে, আমি আর বাঁচব না, তুমি পালাও। এরই মধ্যে সেখানে পুলিশ চলে আসে এবং জোনাকে গ্রেফতার করে। জোনা গ্রেফতার হওয়ার পর লিডের উপর থেকে সব অভিযোগ উঠে নেওয়া হয়, কারণ আসল দোষী ধরা পড়েছে। জোনা জেলে যায় এবং জনের বন্ধু জ্যাক ও তার লোকেরা তাকে ঘিরে ধরে। জনের মৃত্যুর প্রতিশোধ নিতে এখন প্রতিদিন জেলে জোনাকে টর্চার করা হবে। তার জীবন নরকে পরিণত হবে। গল্পের শেষে আমরা দেখতে পাই 1 বছর পার হয়ে গেছে। লিডিয়া এখন স্বাভাবিক এবং সুস্থ জীবনে ফিরে এসেছে। সে একটি অ্যালকোহলিস্ট অ্যানোনিমাস মিটিংয়ে বসে তার বাবার সাহসিকতা এবং আত্মত্যাগের গল্প বলছে। সে স্বীকার করে যে তার বাবা একজন অপরাধী হতে পারে, কিন্তু তার কাছে তিনি ছিলেন একজন সত্যিকারের হিরো। এইভাবেই চরম উত্তেজনা, সাসপেন্স এবং এক বাবার নিখাত ভালোবাসার মধ্য দিয়ে চমৎকার এই মুভিটির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। যদি তোমাদের আজকের গল্পটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরে কোনো ধামাকাদার ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।